Welcome, students, to your channel that is Sudarshan Chemistry, and we are going to study today atomic transformation timeline, board to quantum mechanics. তোমরা হেডলাইনে ঠিকই দেখেছো যে আজকে বোর মডেল থেকে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম কি করে হয়েছে, কি করে ট্রান্সফরমেশন হয়েছে, সেগুলো আমরা অ্যানালিসিস করব। বোর মডেলে কি ছিল অ্যাটমের স্ট্রাকচার, সেটা কিভাবে ট্রান্সফর্ম হয়েছে কোয়ান্টাম মেকানিক্সে, এবং কোয়ান্টাম মেকানিক্সে অ্যাটমের মডেল কীরকম, এবং ওই অ্যাটমে থাকা ইলেকট্রনের কনফিগারেশন কীরকম, আমরা কনফিগারেশনকে কী করে রিপ্রেজেন্ট করব ওই অ্যাটমে অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স। তো এই জিনিসগুলো আজকে আমরা স্টাডি করব। তো এটা একটা লং পাথওয়ে। দেখো 1913 ফার্স্ট বোর মডেল স্টার্ট হয়েছে। এখানে আমি দেখাচ্ছি 1913, দেখো বোর মডেল স্টার্ট হয়েছে 1913, অ্যান্ড তারপরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, কারণ বোর মডেল দেখো সব কিছু অ্যাটামের এক্সপেরিমেন্টাল ডাটা বোর মডেল অনুযায়ী আমরা আমরা কিন্তু ক্লিয়ার করতে পারছিলাম না সেই কনসেপ্টগুলো। সো যদি বোর মডেল অনুযায়ী ক্লিয়ার করতে না পারি, তাহলে সায়েন্টিস্টরা কি করেছে, আরও ডিসকভারি করেছে, এবং সেখানে স্পেকট্রোস্কোপিক ডাটা কে ইভালুয়েট করার চেষ্টা করা হয়েছে অ্যাটমে। দেখো একটা অ্যাটম কে যদি আমরা স্পেকট্রোস্কোপি করি, এখানে এমিশন স্পেকট্রোস্কোপির কথা বলা হচ্ছে। তো অ্যাটমকে এক্সাইট করলাম, তো এক্সাইট করার পর অ্যাটমের যে বাইরের শেলের যে ইলেকট্রন, সেটা কি হলো, লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে গেল। লোয়ার স্টেট থেকে হায়ার স্টেটে গিয়ে আবার যখন গ্রাউন্ড স্টেটে আসবে, গ্রাউন্ড স্টেটে আসতে হবে ফর স্টেবিলিটি। তো সেইখানে যে এনার্জি এমিশন হবে, সেটা যদি আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে যে স্পেকট্রোস্কোপিক লাইন ওই অ্যাটমের জন্য দেখতে পাবো, দ্যাট ইজ ভেরি ইউনিক ফর দ্যাট অ্যাটম অনলি। যদি হাইড্রোজেন অ্যাটমের অ্যাটমিক স্পেকট্রা দেখি, তাহলে অনেক লাইন আমরা দেখতে পাই। তার মধ্যে ভিজিবল রেঞ্জে আমাদের কিছু লাইন আছে, যেমন বামার সিরিজ ভিজিবল রেঞ্জে আমরা দেখতে পাই সেই লাইন্সগুলো। তো আরও লাইন্স আছে, লিমেন সিরিজ, ফোন সিরিজ, এরকম অনেক লাইন আছে। কিন্তু সফিস্টিকেটেড স্পেকট্রোস্কপিতে যখন আমরা অ্যানালিসিস করছি, তখন কি দেখতে পাচ্ছি, যে ওই ডাটাগুলো সঠিকভাবে এক্সপ্লেন করা যাচ্ছে না। কোনো কোনো লাইনের অনেক একটা লাইন আসার কথা সেই পজিশনে, আমরা দেখতে পাচ্ছি ওই লাইনগুলো ফার্দার সাব ডিভাইডেড হয়ে গেছে, একটা লাইন দুটো বা তিনটে লাইনে ডিভাইড হয়ে যাচ্ছে সফিস্টিকেটেড স্পেকট্রোস্কপিতে। তো এই লাইনগুলোকে আমাদের এক্সামাইন করে বার করা সম্ভব হচ্ছিল না। তো তার জন্য যে অ্যাটমের যে মডেল ছিল বোর মডেল, দ্যাট ইজ লাইক প্ল্যানেটারি মডেল। যে তুমি দেখো অ্যাট দ্য সেন্টার নিউক্লিয়াস প্রেজেন্ট, নিউক্লিয়াসের অ্যারাউন্ডে কি রিভলভ করছে, ইলেকট্রনস আর রিভলভিং, অ্যান্ড ইলেকট্রনস একটা ফিক্সড এনার্জিতে, অ্যাকর্ডিং টু বোর মডেল আমরা পড়েছি, অ্যাকর্ডিং টু বোর মডেল ফিক্সড এনার্জিতে ইলেকট্রন রিভলভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। ফিক্সড ভেলোসিটি আছে ইলেকট্রনের, এবং নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের একটা নির্দিষ্ট স্পেসিফিক ডিস্টেন্সও আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বোর মডেলের রেডিয়াস, একটা ইলেকট্রন যে পাথে ঘুরছে সেই পাথে এনার্জি ফিক্সড, ভেলোসিটি ফিক্সড, এবং নিউক্লিয়াস টু ইলেকট্রনের ডিস্টেন্স অলরেডি ফিক্সড। সো এইখানে all the things are fixed, so we can determine the position, velocity, energy, all things for subatomic particles like electron. মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড, দেখো মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যখন আমরা মুভ করছি, তখন তার ভেলোসিটি, এনার্জি কত, তারপরে সে যে স্থানে আছে, নিউক্লিয়াস থেকে কত দূরে আছে, সেই পজিশন পর্যন্ত আমরা যদি ডিটারমাইন করতে পারি, তাহলে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ড, যেই জগতে আমরা বাস করি, তার সঙ্গে কোনো তুলনা থাকবে না। মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড আর ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের মধ্যে কি হচ্ছে, একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। আমরা এইখান থেকে মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডকেও দেখতে পাবো, এইরকম যেন মনে হচ্ছে বোর মডেল অনুযায়ী। বোর মডেল যেখানে বলা হয়েছে ইলেকট্রন রিভলভ করবে, আর যে পাথে রিভলভ করবে সেই পাথের অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই হবে। এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই টু পাই, মানে এইচ বাই টু পাই এর ইন্টিগ্রাল মাল্টিপল হবে।
তার মানে প্রত্যেকটা পাথের জন্য n ইকুয়ালস টু তোমার 1 2 3 এরকম হবে। প্রত্যেকটা পাথের জন্য আমার আলাদা আলাদা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে এবং প্রত্যেকটা পাথের ইলেকট্রনের এনার্জিও কি থাকবে, ডিফারেন্ট থাকবে, ফিক্স থাকবে। যত লোয়ার থেকে হায়ারে যাব এনার্জি কি হবে, n ইকুয়ালস টু 0 তে এনার্জি কম থাকবে, n ইকুয়ালস টু 1 এ এনার্জি কম থাকবে, সরি 0 নয়, n ইকুয়ালস টু 2, n ইকুয়ালস টু 3, যত হায়ারে যাব তত কি হবে, এনার্জি আস্তে আস্তে ইনক্রিজ হতে শুরু করবে। এখানে n ইকুয়ালস টু 1, এই n ইকুয়ালস টু 1 কে আমরা k শেল বলছি, n ইকুয়ালস টু 2 কে আমরা l শেল বলছি, আর n ইকুয়ালস টু 3 কে আমরা m শেল বলছি। এভাবে k l m n এরকম শেলে ভাগ করা হয়েছে। দিজ আর শেলস, দিজ আর অরবিটস। এবং এই অরবিটের কনসেপ্টটা হচ্ছে একটা রিজিড কনসেপ্ট, একটা ফিক্সড কনসেপ্ট, যেখানে সার্কুলার অরবিট তার 2 ডাইমেনশনাল শেপ, সার্কুলার শেপ ফিক্সড, এবং সেখানে পজিশন, এনার্জি সবই কি ডিটারমাইন্ড। সো এই জিনিসগুলো না তখনকার দিনে সায়েন্টিস্টরা, অনেক সায়েন্টিস্টরা যেমন ডি বগলি, যেমন তোমার হাইজেনবার্গ, এরা কিন্তু মেনে নিতে পারেনি। তাই জন্য তারা আরও এক্সপেরিমেন্ট করেছে। সো ডি বগলি হাইপোথিসিস, যেখানে ডি বগলি হাইপোথিসিসে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশন দেওয়া আছে কি ল্যামডা ইকুয়ালস টু h/mv, মানে মাইক্রোস্কোপিক পার্টিকেলের, যেখানে ইলেকট্রন বোর মডেলে পার্টিকেল নেচার ছিল, সেখানে হাইজেনবার্গ আর ডি বগলি, ফার্স্ট ডি বগলি 1924, ডি বগলি কি বলছে যে মাইক্রোস্কোপিক পার্টিকেলের কি থাকবে, পার্টিকেল নেচারের সঙ্গে সঙ্গে ওয়েভ নেচারও থাকবে। এর আগে লাইটের কনসেপ্ট যখন ডিসকাস হচ্ছিল অ্যাকর্ডিং টু প্লাং কোয়ান্টাম থিওরি, যেখানে রেডিয়েশনের মধ্যে পার্টিকেল নেচার আনা হয়েছিল, কোয়ান্টাইজেশন অফ এনার্জি করা হয়েছিল রেডিয়েশনের, E ইকুয়ালস টু এইচ নিউ। সো এখানে ডি বগলি কি করলো, এখানে ডি বগলি কনসেপচুয়ালি সেটা রিভার্স করার চেষ্টা করলো। ও যদি লাইটের পার্টিকেল প্রপার্টি থাকতে পারে, লাইটের যদি পার্টিকেল নেচার থাকতে পারে অ্যাকর্ডিং টু দ্য প্লাংস কোয়ান্টাম থিওরি, তাহলে পার্টিকেল লাইক মাইক্রোস্কোপিক পার্টিকেল, এখানে ইলেকট্রন, প্রোটন, এদেরও তো ওয়েভ নেচার থাকতে পারে। সো এটাকে নিয়ে অ্যানালিসিস করে উনি যে ইকুয়েশনটা পেলেন, দ্যাট ইজ ল্যামডা ইকুয়ালস টু h/mv। সো এই জিনিসটা প্রুফ করার জন্য উনি ইলেকট্রন ডিফ্র্যাক্টোমিটার ইউজ করেছিলেন, যেখানে ইলেকট্রন বিম পাস করানো হয়েছিল নিকেল ক্রিস্টালের মধ্যে দিয়ে। তো স্পেকট্রোস্কোপিক ডাটাতে দেখা গেল যে সেখানে ডিফ্র্যাকশন ফিনোমিনা স্যাটিসফাই করছে। ইলেকট্রন বিমের ডিফ্র্যাকশন ফিনোমিনা, ডিফ্র্যাকশন ফিনোমিনা বলতে কি বোঝাচ্ছে, কোনো একটা রে যদি কোনো শার্প এজের পাশ থেকে যায়, শার্প এজের ওপর থেকে পাস করে, তাহলে সেই রেটা ডিভাইডেড হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেলে, এবং সেই ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিভাইড হওয়ার পর ওয়েভ লেন্সগুলোর এমন সুপারপজিশন হচ্ছে যে একটা জায়গায় আমরা হোয়াইট স্পট পাচ্ছি, তার কিছু দূর আবার গিয়ে আমরা ব্ল্যাক স্পট পাচ্ছি, আবার কিছু দূর গিয়ে আমরা হোয়াইট বা ব্রাইট স্পট পাচ্ছি। মানে একটা জায়গায় আমরা আলো দেখতে পাচ্ছি মনে করো, একটা জায়গায় অন্ধকার, আবার আলো অন্ধকার, এরকম ডিফ্র্যাকশন ফিনোমিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং এইটা কিন্তু ওয়েভ প্রপার্টিতে সম্ভব। সো ইলেকট্রন বিম পাস করিয়ে যদি আমরা কোনো একটা জায়গায় পার্টিকুলার স্পট পেতাম, তাহলে কি বলতাম, স্পেকট্রোস্কোপি দিয়ে পাস করাচ্ছি, কাইন্ড অফ নিকেল ক্রিস্টালের মধ্যে দিয়ে পাস করাচ্ছি, তো যদি আমি একটা স্পট পেতাম, আমি বলতাম যে হ্যাঁ এটা রিফ্লেকশন হয়েছে এবং সেখানে গিয়ে পড়ে আমরা পিওর স্পট পাচ্ছি। তো ইলেকট্রনের পার্টিকেল নেচার আমরা বলতে পারতাম। বাট এখন আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রনস যখন ক্রিস্টালের ভেতর দিয়ে পাস করছে, ক্রিস্টালের শার্প এজের, কারণ ক্রিস্টালের মধ্যে অ্যারেঞ্জমেন্ট, অ্যাটমসের অ্যারেঞ্জমেন্ট অর্ডারলি থাকে, তো সেখান থেকে পাস করে আমরা একটা, যখন ব্যাকগ্রাউন্ডে যখন ফটোগ্রাফিক প্লেটে আমি সেই রেজাল্টটা অবজার্ভ করছি, তখন দেখতে পাচ্ছি যে সেইখানে আমার ডিফ্র্যাকশন ফিনোমিনা স্যাটিসফাই করছে, যেটা লাইটের ক্ষেত্রে পসিবল। সো ইলেকট্রনের বিমও সেখানে কিন্তু ডিফ্র্যাকশন ফিনোমেনা দেখাচ্ছে। সো ইলেকট্রন আর লাইট একে অপরের সঙ্গে কি করছে, কানেকশন তৈরি করছে। সো পার্টিকেল নেচারও আছে ইলেকট্রনের,
আবার ওয়েভ নেচারও আছে ইলেকট্রনে। এটা ডি ব্রগলি বোঝানোর চেষ্টা করলো। মাইক্রোস্কোপিক পার্টিকেলের পার্টিকেল নেচারও আছে, ওয়েভ নেচারও আছে। দিস ইজ ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। সো নাও আবার কিছুদিন বাদে এই কনসেপ্টটাকে আরো ভালোভাবে ব্যাখ্যা করলো, প্রুফ করলো থিওরিটিক্যালি সায়েন্টিস্ট হাইজেনবার্গ, যেখানে উনি বললেন যে কোনো একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল লাইক ইলেকট্রন, প্রোটন যদি কোনো জায়গায় থাকে এবং সেখানে যদি তুমি 100% তার পজিশন মেজার করে ফেলো, কোনো একটা জায়গায় যদি তোমার ইলেকট্রন থাকে, সেখানে যদি তুমি 100% তার পজিশন মেজার করে ফেলো, তাহলে সেই ইলেকট্রন তার মোমেন্টাম হয়ে যাবে ইনফিনিটি। মানে সেখানে ইলেকট্রনের মোমেন্টাম হয়ে যাবে অনেক বেশি, তো সেখানে ইলেকট্রনটা থাকবেই না। মানে যখন আমি একটা জিনিসকে ধরতে যাচ্ছি আর একটা জিনিস পাচ্ছি না, তার মানে ইলেকট্রনসকে ধরা, ইলেকট্রনের পজিশনকে আইডেন্টিফাই করা, ইলেকট্রনের মোমেন্টামকে আইডেন্টিফাই করা একসাথে পসিবলই নয়। ইলেকট্রনের পজিশনেরও আনসার্টেনিটি আছে, ইলেকট্রনের মোমেন্টামেরও আনসার্টেনিটি আছে। তো ইলেকট্রনের পজিশন ডেল্টা এক্স আর ইলেকট্রনের মোমেন্টামের আনসার্টেনিটি ডেল্টা পি উনি প্রুফ করেছিলেন গ্রেটার দেন ইকুয়ালস টু h/4y। সো ক্লাস 11-এ আমরা এই ইকুয়েশনটা সম্বন্ধে পড়ি। And the concept is simultaneously the position and momentum of any microscopic particle cannot be determined. এই জিনিসটা, এই হাইজেনবার্গের এই কনসেপ্টটা যখন ডি ব্রগলিকে সাপোর্ট করলো, তো আরো ইলেকট্রনের নেচার পার্টিকেল নেচার থেকে ওয়েভ নেচারের দিকে ট্রান্সফর্ম হতে শুরু করলো। এখন হাইজেনবার্গ ডি ব্রগলির পরে 1926, the year where Schrödinger scientist Schrödinger কি করলো, H psi equals to E psi আমাদের 3-dimensional স্পেসে ইলেকট্রনের ওয়েভ ইকুয়েশন প্রেজেন্ট করলো। তো এই ফিজিসিস্ট ইলেকট্রনের ওয়েভ ইকুয়েশন প্রেজেন্ট করলো, দ্যাট ইজ স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। সো মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে ইলেকট্রনের বিহেভিয়ার বোঝানোর জন্য এই ইকুয়েশন ইজ বেস্ট 3-dimensional ইকুয়েশন, বিকজ এইচ ক্যাপ, দিস ইজ এইচ ক্যাপ, উপরে যে তোমরা অ্যারোটা দেখছো দ্যাট ইজ ক্যাপ, এইচ psi ইজ দ্য ফাংশন অফ ইলেকট্রন, দ্য অ্যাম্পলিটিউড অফ ইলেকট্রন। এখানে psi-কে অ্যাম্পলিটিউড অফ ইলেকট্রন আমরা বলতে পারবো। এই অ্যাম্পলিটিউড অফ ইলেকট্রনের ওপর যদি এইচ ক্যাপ, দ্যাট ইজ টোটাল এনার্জি অপারেটর, যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ভ্যালু হিসাবে এনার্জি পাচ্ছি সেই সিস্টেমের, আর কি পাবো, psi পাবো। এইচ ক্যাপ psi ইকুয়ালস টু ই psi। দেখো একটা অপারেটর একটা ফাংশনের উপর অপারেট করছে, একটা কিছু ভ্যালু দিচ্ছে এবং সেই ফাংশনটাকে রিপিট করছে, সেই ফাংশনটা আবার ফেরত দিচ্ছে। এই রকম ধরনের ফাংশনকে আমরা আইগেন ফাংশনও বলি। এবং এই ইকুয়েশনটাকে একটু বড় করে রিপ্রেজেন্ট করা থাকে আমাদের বুকসে। যদি আমরা দেখি, দেখো 3-dimensional স্পেস, ডিডি স্কোয়ার psi বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিডি স্কোয়ার psi বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডিডি স্কোয়ার psi বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 pi square m by a square e minus v or u psi equals to 0. So this is Schrödinger wave equation. It a 3-dimensional space. Schrödinger wave equation. And that is represent the motion of electron in 3-dimensional space. This is quantum mechanics. The fundamental of quantum mechanics says that the microscopic behavior of any particle look like this.
সো এই ইকুয়েশনটাকে যদি কোনো সিস্টেম হাইড্রোজেন সিস্টেমের জন্য সলভ করা হয়, সেখান থেকে আমরা কি পাবো, এই যে স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, এটাকে যদি সলিউশন সলভ করা হয়, তাহলে আমি সেই সিস্টেমের জন্য, ধরো হাইড্রোজেন অ্যাটম সিস্টেম, সেই সিস্টেমের জন্য আমরা কি পাবো, ওয়েভ ফাংশন পাবো, ইলেকট্রনের ওয়েভ ফাংশন পাবো। সেই সিস্টেমের প্রত্যেকটা এনার্জি স্টেটের জন্য এক একটা ওয়েভ ফাংশন পাবো। ধরো ψ1 এর জন্য এনার্জি স্টেট ধরো E1, ψ2 এর জন্য এনার্জি স্টেট ধরো E2। মানে ইলেকট্রনের ওয়েভ ফাংশন এক একটা এনার্জিতে এক একটা ডিফারেন্ট হবে, এবং এই কনসেপ্টটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন, কোয়ান্টাইজেশন। মানে আমরা স্টেপ বাই স্টেপ উঠছি, একটা স্টেপে যে এনার্জি থাকবে আরেকটা স্টেপে এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সলভ করে আমরা ψ পাচ্ছি এবং করেসপন্ডিং কোয়ান্টাইজড এনার্জিও পাচ্ছি। সো হাইড্রোজেন অ্যাটমের জন্য এইভাবে সলভ করা গেছিল, এবং সেখান থেকে যে যে ডাটাগুলো পাওয়া গেল, এরকম ψকে বললাম আমরা কি, অ্যাম্পলিটিউড অফ ওয়েভ ফাংশন, দ্য অ্যাম্পলিটিউড of wave function of electron। so ইলেকট্রনের অ্যাম্পলিটিউড অফ ওয়েভ ফাংশন ψ, তার করেসপন্ডিং এনার্জি, এই ψকে ডিটারমাইন করার জন্য আমরা দেখেছি কিছু কনসিকুয়েন্স প্যারামিটার আসছে, এবং সেই কনসিকুয়েন্স প্যারামিটারগুলো কি কি, n, l অ্যান্ড ml। কোনো কিছু সলভ করতে গেলে আমাদের কিছু প্যারামিটার ধরে নিতে হয়, এবং সেই প্যারামিটারগুলোর কিছু কন্ডিশনস থাকে, কিছু রেস্ট্রিকশন থাকে। সো n, l, ml এগুলোর কিন্তু এক একটা তুমি বলতে পারো সেই কন্ডিশনস। তো n কে আমরা কি বলেছি, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যান্ড ml ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। স্কডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করে ψ পেয়েছি, এবং ψকে পাওয়ার জন্য ψ এর আন্ডারে প্রত্যেকটা কেসে, প্রত্যেকটা এনার্জি স্টেটে আমরা n, l, ml এর কিছু ডিফারেন্ট প্যারামিটার পেয়েছি। এই প্যারামিটারগুলো ψকে প্রপারলি একটা এনার্জি স্টেটে কি করছে, রিপ্রেজেন্ট করছে। ওয়ান এনার্জি স্টেটের জন্য ψ এর n, l, ml ভ্যালু কিন্তু ডিফারেন্ট আসছে ফর পার্টিকুলার এনার্জি স্টেট। তো কোয়ান্টাইজেশন এইভাবে হচ্ছে, যেমন তুমি এখানে n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমরা জানি 1 থেকে শুরু হয়। তো যদি 1 থেকে শুরু হয়, n ইকুয়ালস টু 1 2 3 4 ডট ডট ডট, যেটা আমরা বোর মডেলে পড়েছি KLM n। সো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আরো ডিভাইড করা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের অরবিট, ইলেকট্রনস সে যে পজিশনে আছে, ওভারঅল এনার্জি লার্জ এক্সটেন্টে, সেই ইলেকট্রনের লার্জ এক্সটেন্টের এনার্জি এবং সাইজ বোঝাচ্ছে, অরবিট তার সাইজ বোঝাচ্ছে, এবং লার্জ এক্সটেন্টে এনার্জি বোঝাচ্ছে। সো এনার্জি অ্যান্ড সাইজ অফ এনার্জি বোঝাচ্ছে অ্যান্ড সাইজ বোঝাতে সাহায্য করছে। এল কি বোঝাচ্ছে, দেখো একটা অরবিট কে ধরো, এটা একটা অরবিট, ফার্স্ট অরবিট, এই অরবিট, এটা আরেকটা অরবিট, ধরো সেকেন্ড অরবিট। তো এই সেকেন্ড অরবিটের মধ্যে যে কতগুলো ডিফারেন্ট শেপের অরবিটাল আছে, তো শেলকে আরো ডিভাইড করা হচ্ছে এল দিয়ে, দ্যাট ইজ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, সাবশেলে ডিভাইড করা হচ্ছে। সো এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, শেল বোঝাচ্ছে, শেলের সাইজ বোঝাচ্ছে, এবং শেলকে যদি আরো ডিভাইড করো তখন এটা সাবশেল হয়ে যাচ্ছে। তো আমরা সাবশেলের কনসেপ্ট কোথা থেকে পাচ্ছি, সাবশেলের কনসেপ্ট কোয়ান্টাম মেকানিক্স থেকে পাচ্ছি, কোয়ান্টাম মডেল থেকে পাচ্ছি। দ্য কনসেপ্ট অফ সাবশেল মানে এন কে আরো সাবডিভাইড করা হলো এল এর মাধ্যমে। তো এল আমার শেপ বোঝাচ্ছে, শেপ অফ দ্য অরবিটাল।
শেপ অফ দ্য অরবিটাল, দ্যাট ইজ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এলকে আমরা অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বারও বলতে পারি, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার। এল থেকে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামও আমরা কিন্তু দেখতে পারি। এবং এল তাহলে আমার কি বোঝাচ্ছে, সেই শেলের মধ্যে যে সাবশেল আছে সেই সাবশেলের এনার্জি এবং সাবশেলের শেপ। তাহলে এন আমাকে কি বোঝাচ্ছে, এন আমাকে বোঝাচ্ছে সাইজ অ্যান্ড এক্সটেন্ট, এনার্জি extent of energy for shell. So size and large extent of energy, কতটা পর্যন্ত এনার্জিটা আছে শেলের সেটা দেখতে সাহায্য করছে n, that is principal quantum number. Azimuthal quantum number, that is L, L কি বোঝাচ্ছে, shape, shape of the orbital, shape of orbital, এক একটা ওয়েভ ফাংশন যেভাবে মুভ করবে অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেই অনুযায়ী কি হবে, তার শেপ হয়ে যাবে। এস অরবিটালের শেপ, এখান থেকে আমরা এস অরবিটাল পেয়েছি, এখান থেকে আমরা পি অরবিটাল পেয়েছি, এখান থেকে ডি অরবিটাল পেয়েছি, এখান থেকে এফ অরবিটাল পেয়েছি। তো এস পি ডি এফ এইভাবে এক একটা অরবিটাল জেনারেট করা হয়েছে। এস অরবিটাল দেখো, এল এর ভ্যালু, ভ্যালু অফ এল কি হয়, 0 টু n-1, ভ্যালু অফ এল হয় 0 টু n-1। তো এস এর ভ্যালু আমরা কি পাবো, কোনো একটা n = 1 যদি হয় তাহলে কোনো একটা শেলের জন্য তার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু কি হবে, ফার্স্ট শেলের জন্য 0। তো এস এর জন্য, স্মল এস এর জন্য, এগুলো সব স্মল এস এর জন্য আমাদের ভ্যালু হয়ে গেল এল এর 0। তারপরে সেকেন্ড শেলের জন্য আমার কি হবে, সেকেন্ড শেলের জন্য আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2, তো এল এর ভ্যালু কত হতে হবে, 0 টু n-1, তো 0 হতে পারে অ্যান্ড 1 হতে পারে। সো 1 যদি হয় তখন সেই সাবশেল শেপ হয়ে যাবে পি অরবিটালের মতো। এস অরবিটাল যে ওয়েভ ফাংশনটা, যে ওয়েভ ফাংশন এস অরবিটালকে রিপ্রেজেন্ট করছে সেটা অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল আছে, পুরো স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল এস অরবিটাল। পি অরবিটাল শেপ ডাম্বেল শেপ, ডি অরবিটাল এল ভ্যালু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু 2, এফ অরবিটাল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু 3, এইভাবে এল এর ভ্যালু আসছে। সো 0 টু n-1, সো n, এটা n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সো n ইজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরপরে আমরা কি পড়লাম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, দ্যাট ইজ এল শেপ। এবং প্রত্যেকটা সাবশেল, শেপ অফ সাবশেল and its energy, প্রত্যেকটা সাবশেলের এনার্জিও কিন্তু ডিটারমাইন্ড হবে অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বারও কিন্তু এটা বলা হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এল কে। নাও নেক্সট আসছে কি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো ইচ সাবশেল, যে ধরো এস অরবিটাল আছে, এস অরবিটাল স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল আছে, তো স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল বললে এবং এর এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে স্ফেরিক্যালি সিমেট্রিক্যালি কি আছে, 3 ডাইমেনশনালি কি আছে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আছে, কারণ দিস ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, দ্যাট ইজ এস অরবিটাল। বাট তুমি যদি পি অরবিটাল দেখো, পি অরবিটাল কিরকম, পি অরবিটাল ডাম্বেল শেপ, এটা এস অরবিটালের জন্য, পি অরবিটাল কিরকম, ডাম্বেল শেপ এইরকম। দেখো পি অরবিটালে যদি আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর দেখি, তো পি অরবিটাল যে কোঅর্ডিনেট অ্যাক্সিসের উপর দিয়ে অ্যালাইন করবে, অ্যালং দা যে অ্যাক্সিস থাকবে সেই অ্যাক্সিসের নাম অনুযায়ী সেই পি অরবিটালের নাম হয়ে যাবে। তো এটা যদি ধরো এক্স অ্যাক্সিস হয় আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এখন পি অরবিটালের ওরিয়েন্টেশনটা ওয়াই অ্যাক্সিসের উপর আছে, তো এটাকে আমরা বলবো পি ওয়াই। আবার
ওরিয়েন্টেশন কি, তো আন্ডার ম্যাগনেটিক ফিল্ড ওরিয়েন্টেশন কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো এক্স, কখনো ওয়াই, কখনো কি হতে পারে, জেড হতে পারে। তো পি অরবিটালে ওরিয়েন্টেশন কিন্তু আমরা তিন রকম পেতে পারি। এক্স বরাবর যদি থাকে তাহলে পি এক্স, যদি ওয়াই বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে তাহলে কি বলবো, তাহলে পি ওয়াই, ওয়াই অ্যাক্সিস বরাবর আছে তখন তাকে বলবো পি ওয়াই। জেড অ্যাক্সিস বরাবর যদি থাকে পি অরবিটাল তখন তাকে কি বলবো, পি জেড। সো এইভাবে ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল যদি ডিফারেন্ট হয় আন্ডার ম্যাগনেটিক ফিল্ড, তাহলে অরবিটাল গুলো কিন্তু আরো বেশি কি হচ্ছে, ওরিয়েন্ট করে আরো বেশি নাম্বারে ডিভাইডেড হয়ে যাচ্ছে। সো আন্ডার সাবশেল আমরা দেখতে পাচ্ছি ইচ অ্যান্ড এভরি সাবশেলের একটা ওরিয়েন্টেশন হচ্ছে আন্ডার ম্যাগনেটিক ফিল্ড, যে ওরিয়েন্টেশনে পারফেক্টলি ইলেকট্রনের ওয়েভ ফাংশন মুভ করছে, এবং সেই স্পেসটাকে, সেই রিজিয়নের সেই স্পেসটাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, ম্যাক্সিমাম প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, সেই রিজিয়নটাকে। তো থ্রি ডাইমেনশনাল স্পেসে যে রিজিয়নে ইলেকট্রনের প্রবাবিলিটি, ম্যাক্সিমাম প্রবাবিলিটি ফর ফাইন্ডিং অ্যান ইলেকট্রন, তাকে আমরা, সেই রিজিয়নটাকে আমরা বলি অরবিটাল। অরবিটাল, অরবিটালের আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট শেপ দেখতে পাচ্ছি এক একটা অরবিটালের, এখানে যেমন ডাম্বেল শেপ, আবার এগুলো কিন্তু ওয়েভ ফাংশন দিয়ে তৈরি হচ্ছে। আবার তুমি যদি দেখো, আমরা যদি মুভ করি ডি সাবশেলে, তো ডি সাবশেলেরও কিন্তু এরকম পাঁচখানা ভাগে ভাগ হয়ে যেতে পারে এরকম অরবিটালে। যেমন ডি অরবিটাল, ডি অরবিটালের আমার এল ভ্যালু কত, এল ভ্যালু 2। ডি অরবিটালের এম এল ভ্যালু ডিপেন্ড করবে এল ভ্যালুর উপর। এম এল ভ্যালু কিভাবে ডিপেন্ড করবে এল ভ্যালুর উপর সেটা দেখি, -L20 টু প্লাস এল, মানে এল এর ভ্যালু যা হবে সেই এল এর ভ্যালু -L20 টু প্লাস এল। তাহলে পি এক্স, পি ওয়াই, পি জেড, পি অরবিটালের কেসে দেখেছিলাম এল এর ভ্যালু ছিল কত, 1। তো এখানে আমরা তিনটে এম এল ভ্যালু পাচ্ছি, -1, 0, +1। তো এখানে পি এক্স, পি ওয়াই, পি জেড এরকম ভাবে প্রত্যেকটা এম এল ভ্যালু নিচ্ছে। সো আচ্ছা, 0কে আমরা পি জেড দিলাম, তার কিছু কোয়ান্টাম মেকানিক্যাল কানেকশন আছে, কিছু ম্যাথামেটিক্যাল কানেকশন আছে। সো তোমরা মনে রাখবে 0টা আমরা কি দিচ্ছি, কোন অরবিটালে দিচ্ছি, পি জেড। পি এক্স, পি ওয়াই কে আমরা যে কোনো একটা দিতে পারি, -1, +1 যা ইচ্ছে দিতে পারি। 0কে আমরা পি জেড, এম এল ভ্যালু 0 যার হবে তাকে দেবো পি জেড। সো পি এক্স, পি জেড, পি ওয়াই এইভাবে আসছে। তাহলে ডি অরবিটাল যদি এল ইকুয়াল টু 2 হয়, এম এল ভ্যালু কি কি হতে পারে, এম এল ভ্যালু হবে -2, -1, 0, +1, +2। তো নাও এল ইকুয়ালস টু 2, দ্যাট মিনস ডি সাবশেল তার কিভাবে ভাগ হলো, -L টু 0 টু +L, যেমন -2, -1, 0, +1, +2। তো এইভাবে যে ভাগ হলো, এর জন্য আমরা 5টা অরবিটাল পেলাম, এখানে 5 অরবিটাল পেলাম। প্রত্যেকটা অরবিটালের কি আছে, নির্দিষ্ট ওরিয়েন্টেশন আছে থ্রি ডাইমেনশনাল স্পেসে উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট কোঅর্ডিনেটস এক্স, ওয়াই, জেড। তো সেটা কিরকম অরবিটালগুলো, ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এবং এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, এখানে এই অরবিটালগুলো দেখতে কিরকম হয়, শেপ ডাবল ডাম্বেল শেপ হয়। দেখো এক্স ওয়াই, যদি এটা এক্স অ্যাক্সিস, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স ওয়াই ইন বিটুইন দ্য অ্যাক্সিস থাকবে, লোবসগুলো কিরকম থাকবে ডাবল ডাম্বেলের, ইন বিটুইন দ্য অ্যাক্সিস, লাইক দিস। সো এরকমই যদি
অরবাইটাল হবে dxz dyz এর এরকম তিনখানা অরবাইটাল হবে। ধরো এক্স, দিস ইজ জেড অ্যাক্সিস, তো ইন বিটুইন এক্স এন্ড জেড অ্যাক্সিস আমার ডাবল ডাম্বেল থাকবে। সো দিস ইজ ডাবল ডাম্বেল শেপ, p orbital dumbbell shape. Like this, yz also has this kind of shape. And dx square y square, dx square y square x axis বরাবর একটা লোব আছে, তাই dx square, y axis বরাবর লোব আছে, তাই dy square। এগুলো ইলেকট্রনের ওয়েভ ফাংশন, that is psi, and that psi আমরা স্ক্রডিঞ্জার ওয়েভ ইকুয়েশন থেকে সলভ করে পার্টিকুলার এনার্জির জন্য পার্টিকুলার psi পেয়েছি। যেমন n ইকুয়ালস টু 1 শেলের জন্য আমরা যে psi পেয়েছি, সেই psi কে আমরা 1s অরবিটাল ডিফাইন করতে পারবো। ইলেকট্রনের মুভমেন্ট n ইকুয়ালস টু 1 এ আমরা 1s অরবিটাল ডিফাইন করতে পারবো। যদি n ইকুয়ালস টু 2 হয়, সেখান থেকে যে psi পাবো, সেই psi দিয়ে আমরা 2p অরবিটাল ডিফাইন করতে পারবো। সো এখানে অরবিট থেকে আরো ফার্দার মুভমেন্ট করলাম, অ্যাডভান্স মুভমেন্ট করলাম অরবিটাল। এবং এই অরবিটাল কিন্তু কোনো রিজিড কংক্রিট পজিশন নয়, ফিক্সড পজিশন নয়, এখানে ইলেকট্রন ওয়েভ নেচারে আছে। ইলেকট্রন এখানে ওয়েভ নেচারে আছে। dz স্কোয়ারের জেড অ্যাক্সিস বরাবর থাকবে লোব, এবং এক্স ওয়াই প্লেনেও লোব থাকবে, এরকম সার্কুলার লোব থাকবে ডি জেড স্কোয়ারে। dx স্কোয়ার ওয়াই স্কোয়ারে এক্স এন্ড ওয়াইতে অ্যাক্সিসে আমার লোব থাকবে। ওয়েভ ফাংশন, সো এই ওয়েভ ফাংশনগুলো এক একটা সেলের জন্য আরো পার্টিকুলারলি ডিভাইড হয়ে যাচ্ছে, সাবশেলে ভাগ হয়ে যাচ্ছে, এবং সাবশেলকে আরো যদি আমরা স্পেসিফিক করি তাহলে আমরা পাচ্ছি ইচ অ্যান্ড এভরি পজিশনে যেমন এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট থাকে, তাই এক্স ওয়াই জেড এর কোঅর্ডিনেটের রেসপেক্টে যদি আমরা সাবশেলকে দেখি, তাহলে সেই সাবশেলে, যে সাবশেলের পার্টিকুলার রিজিয়নে আমার প্রবাবিলিটি অফ ইলেকট্রন ম্যাক্সিমাম, সেই সাবশেলকে, সেই পার্টকে আমরা বলবো অরবিটাল। অরবিটাল, অরবিটাল। তো এখন অরবিট টু অরবিটাল, এই যে ট্রান্সফরমেশন, এই অরবিটালে, ইচ এন্ড এভরি অরবিটালে যে ট্রান্সফরমেশন হলো, অরবিট ছিল কিরকম, এরকম আমরা অরবিটকে রাখতাম এরকম, হয়ে গেল কি ট্রান্সফরমেশন, অরবিটাল। ধরো এটা এস অরবিটাল, 1s অরবিটাল, বক্স করে করে আমরা রিপ্রেজেন্ট করি ইলেকট্রনিক কনফিগারেশন বোঝানোর জন্য। আদৌ কিন্তু এরা বক্স হিসাবে থাকে না, দিস ইজ টোটালি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রনস। যেখানে কোনো স্পেসিফিক রিজিয়নেই যে ইলেকট্রন থাকবে তা নয়, সেই স্পেসিফিক রিজিয়নের বাইরেও ইলেকট্রন থাকতে পারে, ভেতরেও ইলেকট্রন থাকতে পারে, বাট সেখানে পাওয়ার সম্ভাবনা বেশি, 99%, 95%, এগুলো পাওয়ার সম্ভাবনা বোঝানো হচ্ছে ইলেকট্রনের ক্লাউডকে। অরবিটাল মিন্স দ্য ক্লাউড অফ ইলেকট্রন। অরবিটে ইলেকট্রন পার্টিকেল নেচারে আছে, পার্টিকেল নেচারে আছে, যেখানে ইলেকট্রনের পজিশন, মোমেন্টাম সব পাওয়া যাচ্ছে, কিন্তু অরবিটালে ইলেকট্রন ক্লাউড হিসাবে আছে। এবং ইচ এন্ড এভরি অরবিটালে হাউ মেনি ইলেকট্রন উই ক্যান পুট, দেখো এক একটা অরবিটালের আমার তিনখানা করে ভ্যালু আছে, এক একটা অরবিটালের এন ভ্যালু আছে, এল ভ্যালু আছে, আর এম এল ভ্যালু আছে। সো এম এল ভ্যালু এল ভ্যালুর উপর ডিপেন্ড করছে, এল ভ্যালু এন ভ্যালুর উপর ডিপেন্ড করছে। কোনো একটা এল ভ্যালুর জন্য এম এল ভ্যালু কত হবে, কতগুলো হবে, এল এর পার্টিকুলার ভ্যালুর জন্য এম এল ভ্যালু হবে 2l+1। কোন একটা পার্টিকুলার এন ভ্যালুর জন্য এল ভ্যালু কত হবে, এল ভ্যালু ততগুলোই হবে। ধরো n = 1 হলে এল এর মান কত পাবো, কতগুলো আমি সাবশেল পাবো,
একটাই পাবো। এন এর মান 2 হলে এল এর ভ্যালু কতগুলো পাবো? এল এর ভ্যালু দুটোই পাবো। তো এন এর উপর ডিপেন্ড করবে নাম্বার অফ সাবশেল কতগুলো হবে, ডিপেন্ড করবে নাম্বার অফ এন এর উপর। সো নাম্বার অফ সাবশেল ইকুইভ্যালেন্ট টু, এটা নাম্বার অফ সাবশেল বললাম, দেখো নাম্বার অফ সাবশেল, আর এটা নাম্বার অফ শেল। আর নাম্বার অফ অরবিটাল ডিপেন্ড করবে 12 প্লাস 1। সো এখন প্রত্যেকটা সাইয়ের নির্দিষ্ট এন আছে, নির্দিষ্ট এল ভ্যালু আছে, নির্দিষ্ট এম এল ভ্যালু আছে। তাহলে সাই হচ্ছে ইলেকট্রনের ওয়েভ ফাংশন, অরবিটালের ওয়েভ ফাংশন, ইলেকট্রনের অরবিটালের ওয়েভ ফাংশন। সেই অরবিটালে এখন ইলেকট্রনের ক্লাউড কতগুলো থাকবে, কিভাবে থাকবে। সো ইলেকট্রনের ক্লাউড কতগুলো থাকবে এটা জানার জন্য কিছু সায়েন্টিস্ট এক্সপেরিমেন্ট করেন। তার মধ্যে উলেনবেক, সায়েন্টিস্ট উলেনবেক অ্যান্ড গাউডস্মিথ আরেকটা কোয়ান্টাম নাম্বার ফর দ্য নিড টু রিপ্রেজেন্ট ইচ অ্যান্ড এভরি ইলেকট্রন ইজ ইউনিক ইন নেচার। ইচ অ্যান্ড এভরি ইলেকট্রন ইন অ্যাটম ইজ ইউনিক ইন নেচার, তার অ্যাড্রেস ইউনিক করার জন্য আরেকটা কোয়ান্টাম নাম্বার নিয়ে আসেন, দ্যাট ইজ স্পিন কোয়ান্টাম নাম্বার। এমএল হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, অরবিটাল এবং অরবিটালের মধ্যে ইলেকট্রনের স্পিন, ইলেকট্রন স্পিন বোঝানোর জন্য অ্যানাদার কোয়ান্টাম নাম্বার আসে, দ্যাট ইজ স্পিন কোয়ান্টাম নাম্বার এমএস। সো ইলেকট্রনের পজিশনকে স্পেসিফিক করছে স্পিন কোয়ান্টাম নাম্বার, ইউনিক করছে পজিশন বা অ্যাড্রেস ইউনিক করছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার কিভাবে ডিফাইন করা হচ্ছে, বলছে ইলেকট্রন তো দেখো নিউক্লিয়াসের অ্যারাউন্ডে রিভলভ করছে, লাইক আর্থ, আর্থ যেমন সানের অ্যারাউন্ডে রিভলভ করছে, ইলেকট্রনও নিউক্লিয়াসের অ্যারাউন্ডে রিভলভ করছে। সো ইলেকট্রন রিভলভ শুধু করছে না, ইলেকট্রন নিজেও কিন্তু স্পিন করছে on its own axis. So ইলেকট্রনের স্পিন on its own axis এটাকে স্পিন কোয়ান্টাম নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ইলেকট্রনের স্পিন ক্লকওয়াইজ হতে পারে, ইলেকট্রনের স্পিন ধরো এটা ইলেকট্রন নিজের অ্যাক্সিসে ক্লকওয়াইজ যেতে পারে, মুভ করতে পারে, আবার ইলেকট্রন কিন্তু নিজের অ্যাক্সিসে অ্যান্টি ক্লকওয়াইজও মুভ করতে পারে। ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের জন্য এমএস কে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা প্লাস হাফ ভ্যালু, একটা মাইনাস হাফ ভ্যালু। তাহলে একটা অরবিটালে আমার কতগুলো ইলেকট্রন থাকতে পারবে, যদি এইরকম ভাবে অ্যাড্রেস ডিফাইন্ড হয়, চারখানা অ্যাড্রেস ডিফাইন্ড হয়েছে, একটা এমএস, তার আগে এমএল, তার আগে এল, তার আগে এন। সো এই চারটে কোয়ান্টাম নাম্বার 1 2 3 4, এই চারটে কোয়ান্টাম নাম্বার দিয়ে একটা ইলেকট্রনের পজিশন আমরা স্পেসিফিক করছি। এই স্পেসিফিক অ্যাড্রেস নিয়ে এক একটা অরবিটাল মানে সাই এনএলএম এ কতগুলো ইলেকট্রন থাকবে, দেখো যদি একটা ইলেকট্রন থাকে পসিবল আপওয়ার্ড স্পিনে আছে, আর একটা ইলেকট্রন ডাউনওয়ার্ড স্পিনে আছে। কিন্তু যদি তুমি আরেকটা ইলেকট্রনকে এখানে বসাতে চাও, দেখো দুটো ইলেকট্রন আপওয়ার্ড ডাউনওয়ার্ড স্পিন নিয়ে পেয়ার অবস্থায় থাকতে পারবে। একটা আপওয়ার্ড স্পিন যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, নিজের দিকে স্পিন, একটা চার্জ পার্টিকেল যদি মুভ করে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। তো সে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে অপোজিট পজিশনে, যদি ধরো একজন ক্লকওয়াইজে ঘুরছে আর একজন অপোজিট পজিশনে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে তার স্পিনটা কিরকম হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, এবং সেটা ভ্যালু দেখাবে মাইনাস হাফ, এবং ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু অপোজিট ক্রিয়েট করবে, ফলে তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকবে। তাহলে দুটো ইলেকট্রন পেয়ার্ড অবস্থায় কিন্তু ওই অ্যাট্রাকশন নিয়ে আছে, এক জায়গায় থাকতে পারছে, যদিও তাদের মধ্যে কি আছে, একটা রিপালশন আছে, কারণ দুটো ইলেকট্রন পেয়ার্ড অবস্থায় আছে। কিন্তু পেয়ার্ড অবস্থায় আছে কেন,
ডিউ টু দিস কাইন্ড অফ ইন্টারাকশনস। তো দুটো ইলেকট্রন তো থাকলো, এখন কি 3 নম্বর ইলেকট্রন থাকতে পারবে? এবং থাকলে কিভাবে থাকবে, আপওয়ার্ড না ডাউনওয়ার্ড? যেভাবেই থাকুক আমি লিখলাম, কিন্তু যেই লিখবো তখন এই দুটো ইলেকট্রন একই অরবিটালে একই অ্যাড্রেস নিয়ে চলে আসছে। তাহলে একই অ্যাড্রেসে দুটো ইলেকট্রন একটা অরবিটালে থাকতে পারবে না, বা অ্যাটমের কোনো ইলেকট্রনের একই অ্যাড্রেস হতে পারবে না। যদি একই অ্যাড্রেস হয় তাহলে তো সব এলিমেন্ট দুটো দুটো করে থাকতে হবে, একই একই টাইপের হতে পারতো, কিন্তু হয়তো না। এক একটা করে ইলেকট্রন কি হয়, আউটার মোস্ট শেলে ইনপুট হয়, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট পাই। সো এই ইলেকট্রনের আমার এখানে থাকার জায়গা নেই। সো ইলেকট্রন, 2 ইলেকট্রন ইন 1 অরবিটাল থাকতে পারবে। আরেকবার যদি আমি এটাকে ব্রিফ করি তাহলে আমরা বলবো, ফার্স্টে আমার বোর অরবিট এসছে 1913-এ, যেখানে ইলেকট্রনের মুভমেন্ট দেখানো হয়েছে। ইলেকট্রনের মুভমেন্ট সার্কুলার পাথওয়েতে দেখানো হয়েছে, ফিক্সড দেখানো হয়েছে, ফিক্সড স্টেশনারি স্টেট আছে, তার পজিশন ফিক্সড আছে। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে অ্যাটমিক স্পেকট্রাতে এই বোর মডেল ডেটা এক্সপ্লেন করতে পারছে না। হাইপারফাইন স্প্লিটিং, স্পেকট্রোস্কোপির হাইপারফাইন স্প্লিটিংকে এক্সপ্লেন করতে পারছে না, যেটা নিয়ে আমরা আগে বললাম একটা লাইনকে দুটো তিনটে লাইনে ডিভাইড হয়ে যাচ্ছে, এইগুলো এক্সপ্লেন করতে পারছে না। তো সায়েন্টিফিক ওয়ার্ল্ড কখনো বসে থাকে না, সায়েন্টিফিক ওয়ার্ল্ড আরো ডিসকভারি করছে, করতে করতে 1924, 1927, 24 ডি বগলি বললো, হাইপোথিসিস দিল যে হ্যাঁ মাইক্রোস্কোপিক পার্টিকেলের ওয়েভ নেচারও আছে, পার্টিকেল নেচারও আছে। দেখো ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, h/mv, mv ইজ পার্টিকেল নেচার দেখাচ্ছে, ভেলোসিটি আছে, মাস আছে। সো ল্যামডা আর এমভি, এই যে ওয়েভলেন্থ আর মোমেন্টাম একটা যে রিলেশন উনি দিলেন ডি বগলি, এটা থেকে একটা বিরাট পরিবর্তন, বিরাট চেঞ্জ শুরু হয়ে গেল। এই চেঞ্জটাকে আগে এগিয়ে নিয়ে গেলেন আরো ভালোভাবে, আরো মজবুতভাবে, আরো স্ট্রংলি হাইজেনবার্গ। সো 1927-এ হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বলা হলো যে হ্যাঁ মাইক্রোস্কোপিক পার্টিকেলের পজিশন আমরা ডিটারমাইন করতে পারবো না। যখন ডিটারমাইন করতে যাব এটা আমাদের কাছে একটা কাল্পনিক ব্যাপার হয়ে যাবে। মানে আমরা যদি দেখতে চাই যে ইলেকট্রন ওয়েভ নেচারে আছে না পার্টিকেল নেচারে আছে, সেটা কিন্তু আমরা অবজার্ভ করতে পারবো না একসাথে। অ্যাট এ টাইম একটাই স্টেট ইলেকট্রন শো করবে। তো ইলেকট্রনের পজিশন আর মোমেন্টাম সাইমেন্টেনিয়াসলি ডিটারমাইন করা ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের কাছে সেই ইনস্ট্রুমেন্ট নেই যে ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনকে ডিটেক্ট করে তার পজিশন ডিটারমাইন্ডও করবে আবার মোমেন্টামও ডিটারমাইন করবে। নেচারের কিছু রেস্ট্রিকশন আছে, নেচারের কিছু লিমিটেশন আছে। এই জন্য আমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করি তখন আমাদের উপর কোনো লাইট এসে পড়ছে, রিফ্লেক্ট হচ্ছে, তাই আমরা আমাদের রিপ্রেজেন্ট করতে পারছি। বাট ইলেকট্রনের উপর যদি কোনো লাইট এসে পড়ে, পাওয়ারফুল লাইট এসে পড়ে ডিটেক্ট করার জন্য, ইলেকট্রন আর সেখানে থাকবে না, হাই মোমেন্টাম নিয়ে বেরিয়ে যাবে। সো আনসার্টেনিটি অফ পজিশন, আনসার্টেনিটি ইন মোমেন্টাম। এখান থেকে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু h/4 পাই হাইজেনবার্গের ফর্মুলা এলো। এইটাকে আরো মজবুত করলো সায়েন্টিফিক ওয়ার্ল্ডে সায়েন্টিস্ট স্ক্রোডিঞ্জার। 1926-এ ইলেকট্রনের ওয়েভ নেচারের 3 ডাইমেনশনাল স্পেসে মোশনের একটা বিউটিফুল ইকুয়েশন দিলেন, যেখান থেকে বলা যায় দ্যাট ইজ dd স্কোয়ার psi বাই d x স্কোয়ার প্লাস dd স্কোয়ার psi বাই dy স্কোয়ার dd স্কোয়ার psi বাই dj স্কোয়ার। দেখো এক্স ওয়াই জেড এর রেসপেক্টে সাই এর মোশন বোঝাচ্ছে এই পার্টটা। ইন দিস পার্ট আমরা ওয়েভ ফাংশনের মোশন অ্যাকর্ডিং টু অ্যাক্সিস এক্স ওয়াই জেড কিভাবে হচ্ছে সেটা জানতে পারছি। পার্টিকেল নেচার বোঝাচ্ছে দেখো এম, এনার্জি টোটাল এনার্জি টার্ম ই, টোটাল এনার্জি, আর ইউ ইজ পোটেনশিয়াল এনার্জি। অ্যান্ড টোটাল এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জি যদি বাদ দিই
তাহলে এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে কাইনেটিক এনার্জি, দ্যাট মিনস ইলেকট্রনের 3 ডাইমেনশনাল স্পেসে মোশন। এই ইকুয়েশনটা ডিফারেন্ট সিস্টেম এ অ্যাপ্লাই করে যদি আমরা সলভ করি, সেখান থেকে আমরা কি ভ্যালু পাবো, একটা সাই রেসপেক্টিভ এনার্জি লেভেল পাবো, কোয়ান্টাইজড এনার্জি লেভেল পাবো, সাই পাবো এবং রেসপেক্টিভ কোয়ান্টাইজড এনার্জি পাবো সেই ওয়েভ ফাংশনের জন্য। এবং এই ওয়েভ ফাংশনকেই আমরা কি বলছি, ডিটারমাইন করছি এন, এল আর এম এল দিয়ে, দ্যাট ইজ আওয়ার কনসিকুয়েন্স অফ দি সলিউশন। আমরা যখন কোনো একটা বড় ইকুয়েশনকে সলভ করি, তার কিছু কিছু প্যারামিটার লাগে, কন্ডিশন লাগিয়ে আমরা সলভ করি, এবং এই কন্ডিশনসগুলো থেকেই কিন্তু আসছে এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এল মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, আর এম এল মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এইগুলো যখন সেই সাইয়ের ওপর আমরা অ্যাপ্লাই করছি, তখন আমরা স্পেসিফিক এনার্জির অরবাইটাল পাচ্ছি, স্পেসিফিক এনার্জির অরবাইটাল। তাহলে স্কোয়াডিঞ্জার ওয়েভ ইকুয়েশনকে সলভ করছি, সলভ করে আমরা সাই পাচ্ছি, সাইয়ের ওপর আমরা এন, এল, এম এল এর ভ্যালু যদি ইউজ করি, তাহলে প্রত্যেকটা সাই মানে এক একটা শেলের জন্য কি সাবশেল হবে এবং তার কি অরবাইটাল হবে, যদি এম এল বসাই পারফেক্টলি অরবাইটাল কি হবে, সেই শেলের আন্ডারে কি অরবাইটাল আছে সেটা জানতে পারছি। এবং এই অরবাইটালের মধ্যে ওয়েভ ফাংশনের মধ্যে, এই অরবাইটালের ওয়েভ ফাংশনের মধ্যে ইলেকট্রনস, হাউ মেনি ইলেকট্রনস এখানে থাকতে পারবে, সেইটা জানার জন্য আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার ইউজ করলাম। n ইকুয়ালস টু 1k মানে ফার্স্ট অরবিটকে আমরা এখন অরবিট না বলে অরবাইটাল বলবো, 1s অরবাইটাল বলবো। সেকেন্ড শেল ডিভাইডেড হয়ে গেছে দুটো পার্টে, 2s 2p তে। থার্ড শেল ডিভাইডেড হয়ে গেছে তিনটে পার্টে, 3s 3p 3d তে। তো এইগুলো ডিভাইড হয়েছে অরবিট টু অরবাইটাল। নেক্সট ডে আমরা অরবিট অরবাইটালের ডিফারেন্স পড়বো, আর ইলেকট্রনিক কনফিগারেশন অরবাইটাল ওয়াইজ বোর মডেলে কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করা হয়েছে ফার্স্ট সেটা দেখব, তারপরে অরবাইটাল ওয়াইজ কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশনস কিরকম ভাবে করা হচ্ছে সেটা দেখব। আজকে এত অবধি। I hope you all understand this concept. These are very important for JEE NEET class 11 and class 12 students. Thank you for watching.